তো আমরা একটু আগে যেই কেসটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো একটু কমপ্লিকেটেড কেস। যে ধরো সিম্পল কেসটা তো এরকম ছিল, কমপ্লিকেটেড কেসটা হলো এটা যখন একটু ঘুরে যাবে, এরকম ভাবে ঘুরে আসবে, তখন কি হবে? তো ছবিটা অনেকটা এরকম হবে যে জিনিসটা আর আগের মতো সোজা নেই, একটু ঘুরে গেছে। এইটাকে আমরা সাইড থেকে দেখলে এরকম দেখবো আর কি। ধরো যদি এই সাইড থেকে কেউ একজন দেখে তাহলে এই ছবিটা অনেকটা এরকম দেখবে, আগের মতোই আয়তক্ষেত্র আকৃতির আছে। তো আমরা এটার আবার অ্যানালাইসিস করা শুরু করব যে এটা আদৌ কোনো টর্ক কাজ করবে কিনা, এবং প্রত্যেকটা বাহুতে আসলে ফোর্স কত হবে, সেগুলো আবার এজ বাই এজ মানে বাহু ধরে ধরে অ্যানালাইসিস করব। তো ফার্স্ট অফ অল আমরা যেই কাজ করি সেটা হলো কি আগের মতোই উপর আর নিচের এই দুইটা বাহু ধরে অ্যানালাইসিস করি। ফার্স্টে মনে করো যে 3 আর 4 এই এজটা ধরে অ্যানালাইসিস করি। তাহলে 3 আর 4 এই বাহুটা ধরে যদি আমরা অ্যানালাইসিস শুরু করি, তাহলে যে জিনিসটা দেখা যাবে যে এখানে খেয়াল করো তোমার যে বি আছে মানে হলো চৌম্বক ক্ষেত্র, সেটা হলো এই যে সামনের দিকে কাজ করতেছে। আর তোমার আরেকটা জিনিস যেটাকে আমরা আগে এল বলে আসছি, মানে এই সূত্রের এলটা, সেটা তো এখানে এটা আগের প্রুফে দেখা আসছি, সেটা আসলে এখানে বি মানে ছোট হাতের বি, সেটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের সাথে এখন এই যে ছোট হাতের বি, এটা কিন্তু আর আগের মতো 0 ডিগ্রি বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই। এটা কিন্তু কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এবং 0 আর তোমার ধরো 90-র মাঝে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করছে। এবং সেই অ্যাঙ্গেল তৈরি করাতে বা 90 থেকে 180-র মাঝে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করছে, কিন্তু কখনোই এরকম না 0 ডিগ্রিও না বা 180 ডিগ্রিও না, এটা অ্যাঙ্গেল তৈরি করছে, এটা ছবি দেখলেই বোঝা যায়। তার মানে অবভিয়াসলি যেহেতু এই দুইটা কোণ তৈরি করে নাই, তার মানে এইখানে এই সাইন থিটার এই থিটাটার মান 0 হওয়ার প্রশ্নই আসে না। দ্যাট মিনস অবভিয়াসলি এখানে একটা চৌম্বক বল থাকবে। আমরা এখন দেখব এই চৌম্বক বলটা কোন দিকে কাজ করে, সেটা আগে একবার দেখে নিই। তো কোন দিকে কাজ করে সেটা আমরা কেমনে বুঝবো? তো খেয়াল করো এটা এইভাবে আছে, তোমার যে চৌম্বক ক্ষেত্র বি, সেই বি হলো সামনের দিকে কাজ করতেছে এই বরাবর। আর তোমার যে ধরো এই বি ছোট হাতের বি মানে হলো গিয়ে ধনাত্মক চার্জের সরণ বলো, বাহুর দৈর্ঘ্য বলো, হোয়াট এভার, সেটা হলো এই বরাবর কাজ করতেছে। তো আমরা এই জিনিসটা কিভাবে হিসাব করি মনে আছে? এল ক্রস বি। এল মানে কি? এল মানে হলো ধনাত্মক চার্জের যে সরণটা সেইটা, আর বি হলো চৌম্বক ক্ষেত্র। এই দুটা ক্রস গুণন নেই। তাহলে এখন যদি তুমি ক্রস গুণন নাও তাহলে কেমন পাবা? যে এলটা আছে বা যে ছোট হাতের বিটা সেটা হলো এই বরাবর, আর বি যেটা সেটা হলো এই দিকে। তাহলে আমরা যদি ক্রস গুণন করি, ক্রস গুণন করলে আসলে কি পাবো? তো ক্রস গুণন করলে আমরা যেই দিকটা পাবো সেটা হলো আমরা কার থেকে কার দিকে ক্রস গুণন করব? এল থেকে বি এর দিকে, মানে ছোট হাতের বি থেকে বড় হাতের বি এর দিকে আমরা হলো ক্রস গুণন করব। কেমন কোণে? সবচেয়ে ছোট কোণে। তো ছোট কোণে যদি আমরা ক্রস গুণন করতে চাই তাহলে আসলে যে ঘটনাটা দাঁড়াচ্ছে সেটা হলো এরকম, এইদিকে হলো গিয়ে তোমার ছোট হাতের বি আর ওই দিকে হলো বড় হাতের বি। তাহলে তুমি হলো এইভাবে হাত ঘুরায় যাবা। এইভাবে যদি হাত ঘুরাও তাহলে যে বৃদ্ধাঙ্গুলটা মানে ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী যে এফ বি সেটার দিক হলো নিচের দিকে হচ্ছে। তার মানে এই বাহুর উপর এফ বি যে ফোর্সটা সেটা আসলে একদম নিচের দিকে কাজ করবে। ফাইন, এটা নিচের দিকে কাজ করতেছে। এবার আমরা এটার এফ বি যেটা পাইলাম সেটা নিচের দিকে কাজ করে। এবার আমরা অ্যানালাইসিস করি উপরের বাহুটা। উপরের বাহু বলতে কোনটা? এই যে এইটা। এইটার জন্য যদি অ্যানালাইসিস করি তাহলে মজার ব্যাপার, আগের কেসের মতো চিন্তা করে দেখো এই দুইটা বাহুর মধ্যে আসলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো কিসের দিকে? তড়িৎ প্রবাহের দিকে? না, তড়িৎ প্রবাহের কোনো দিক থাকে না, এটা আমরা আগে ক্লিয়ার করে আসছি। তো পার্থক্য হলো ধনাত্মক চার্জের সরণের দিকে। এইখানে ধনাত্মক চার্জের সরণটা এইদিকে, আর উপরের বাহুটার ক্ষেত্রে ধনাত্মক চার্জের সরণটা তার বিপরীত দিকে। মানে এইভাবে 3D ভিউতে দেখতে গেলে ধনাত্মক চার্জের সরণ এইদিকে, আরেকটাতে ধনাত্মক চার্জের সরণ এইদিকে। বাকি সব জিনিস সেম। এবং আগের মতোই সব জিনিস যদি সেম থাকে, শুধু হলো দিকটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে যেটা পরিবর্তন হয় সেটা আমরা আগে দেখে আসছি যে এফ বি আছে সেটা আগে যেদিকে ছিল ঠিক তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তার মানে বুঝতেই পারতেছো এফ বি এখানে যেটা সেটা হলো গিয়ে এই বরাবর উপরের দিকে কাজ করবে। এখন তুমি এখানে যে এফ বি পাইলা আর এখানে যে এফ বি পাইলা, অবভিয়াসলি এই দুইটার মান সেম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পার্থক্য কোন জায়গায়? দিকে। দিকটা হলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন একটা মজার ব্যাপার দেখো, যে একটা এই বাহুর উপর যে ফোর্স, একই মানের ফোর্স হলো এরকম উপরের দিকে কাজ করতেছে, আর এই বাহুর উপর একই মানের ফোর্স হলো এরকম নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই দুই বাহু মিলে টোটাল আমি যদি ধরো যে টোটাল লব্ধি ফোর্সের মতো চিন্তা করি, তাহলে টোটাল ফোর্সটা কত আসতেছে? এখানে কি কোনো টর্কের মতো হচ্ছে? না, টর্কের মতো হচ্ছে না। ঠিক আছে, এটা কোনো টর্কের মতো কাজ করতেছে না। তাহলে টোটাল ফোর্সটা এখানে কত আসবে? 0। দ্যাট মিনস এই দুইটা আসলে টোটাল এটার উপর কোনো নেট প্রভাব ফেলবে না। ঠিক আছে, এবার আসো আসল দুইটা বাহুতে আসি। এই যে এই সাইডের বাহুটা আর এই সাইডের বাহুটা, মানে 3D ভিউতে দেখলে এই পাশের বাহুটা আর এই পাশের বাহুটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই পাশের বাহুটা নিয়ে শুরু করি। এই পাশে যে বাহুটা আছে সেটা নিয়ে। তাহলে সেই বাহুটা কত? 4 আর 1। তাহলে 4 আর 1 এ আমরা যে জিনিসটা লিখবো এফ বি ইজ ইকুয়ালস টু আমরা এরকম লিখবো আই
এখানে এল বলতে কি, এখানে এল বলতে আসলে ছোট হাতের এ, এ বি আর সাইন মধ্যবর্তী কোণ। কার কার মধ্যবর্তী কোণ? এল আর বি এর মধ্যবর্তী কোণ। এখন এল বলতে কি, ছোট হাতের এ আর বি তো বি, এটার মধ্যবর্তী কোণ। তো আমরা দেখি এই মধ্যবর্তী কোণটা কত। একটা মজার জিনিস খেয়াল করো, এখানে যে এ আছে সেটার দিক হলো সরাসরি উপরের দিকে, ঠিক না? একদম এইভাবে এরকম উপরের দিকে। আচ্ছা, আর তোমার যে বি আছে সেই বিটা কোন দিকে? সামনের দিকে। তো এখন চিন্তা করো, একটা হলো এরকম সোজা উপরের দিকে, আর একটা হলো একদম এইভাবে, একটা এইভাবে, আরেকবার খেয়াল করো মুভমেন্টটা, একটা এইভাবে আর একটা হলো এইভাবে। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বোঝা যায় এই মধ্যবর্তী কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে কত আসতেছে আমার? আই এ বি জাস্ট সাইন 90 মান তো 1। তো এই বাহুটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। এই বাহুতে যে ঘটনাটা ঘটবে এটা আমরা আগের ইয়া থেকে জানি যে ওই বাহুতে যে মানের বল কাজ করে এই বাহুতে আসলে সেম মানের বলই কাজ করে, ঠিক আছে? কারণ সবই সেম, শুধু পার্থক্য কার? এখানে এর দিক আর এখানে এর দিকটা আলাদা। তাহলে এই 2-3 যে বাহুটা, এই বাহুটাতেও এফ বি এর মান সেম হবে, আই এ বি হবে। ওকে, দুইটার ক্ষেত্রে মান সেম। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দিক, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা। এখন দেখো, যদি দিক নিয়ে কথা বলতে চাই তাহলে আমরা আবার এই বাহুতে ফিরে আসি। এই যে 1 আর 4 এই বাহুটাতে কোন দিকে কাজ করতেছে সেই দিকটা দেখি। সেই দিকটা যদি দেখো তাহলে আসলে এরকম হবে। তুমি এখানে খেয়াল করে দেখো, তোমার এ যেটা, এ বা যেটাকে আমরা আসলে এল এর সাথে তুলনা করতেছি সেটা কোন দিকে ছিল? উপরের দিকে। আর তোমার যে বি, ওই যে লাল যে বিটা, সেটা কোন দিকে ছিল? সামনের দিকে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এল এর থেকে বি এর দিকে হাত ঘুরাও, এল থেকে বি এর দিকে হাত ঘুরাও, তাহলে দেখো ফোর্স যেটা, সেই ফোর্সটা পাচ্ছ এই বোর্ডের ভিতরের দিকে, ঠিক আছে? এল থেকে, এল মানে আমার এখানে এ, এই এ থেকে বি এর দিকে হাত ঘুরালে যে ফোর্সটা পাচ্ছ সেটা হলো বোর্ডের ভিতরের দিকে। তার মানে তুমি এখানে আবার এই জিনিসটা দেখাইতে পারো যে এখানে আসলে যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে আসলে তুমি ক্রস দিয়ে দেখাইতে পারো, ঠিক আছে? এফ বি যে ফোর্স, এটা হলো ক্রস দিয়ে দেখাইলে এরকম কাজ করবে। তাহলে আগের মতোই এটা বুঝতে পারতেছো, এটা যদি ক্রস দিয়ে ভিতরের দিকে কাজ করে তাহলে এই বাহুর উপর যে ফোর্সটা সেটা হলো ডট দিয়ে বাইরের দিকে কাজ করবে। এখন দেখো, এই টোটাল জিনিসটাকে আমরা আবার আগের মতো, এতক্ষণ কি ভিউ দেখতেছিলাম, ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ, হোয়াট এভার তুমি যেটা বলো। এখন আমরা দেখি টপ ভিউতে আসলে কি হয়। তো আমরা যদি টপ ভিউতে দেখতে চাই তাহলে চিন্তা করে দেখো, তুমি যদি উপর থেকে দেখো তাহলে কি জিনিসটা দেখবা? উপরের থেকে দেখলে যে জিনিসটা দেখবা সেটা হলো এই যে এই বাহুটা, আগের ছবিতে মনে রাখো এই যে এই বাহুটা ছিল কোন কোন বিন্দু? 1 আর 2। এই দুই বিন্দুর মাঝখানে যে বাহুটা ছিল সেটা আগের ছবিতে ছিল এরকম, ঠিক না? এরকম সোজা ছিল না? এখন দেখো এটা কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে। কেন বাঁকা হয়ে গেছে সেটা বুঝতে পারতেছো, কারণ উপর থেকে তুমি যদি দেখো তাহলে এটাকে আর এরকম সোজা দেখবা না, এটাকে কি দেখবা? এরকম বাঁকা দেখবা, ঠিক আছে? তাহলে দেখো এটা এরকম বাঁকা আঁকছি। আর এফবি ফোর্সটা কি? এফবি ফোর্সটা দেখো, আগে এফবি ফোর্স যেদিকে ছিল এখনো কিন্তু এফবি ফোর্স একই দিকেই আছে, কারণ দেখো ওই যে বোর্ডের ভিতরের দিকে। আর নিচের এফবি ফোর্সটা দেখো, আগে যেদিকে ছিল এখনো সেই দিকে আছে, বোর্ডের বাইরের দিকে। দেখো এফবি ফোর্স দুইটার দিক কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এইটা হলো টোটাল ছবিটা। এখন এই ছবি দেখলে যে কেউই বুঝবে হ্যাঁ যে এইটার উপর আসলে একটা টর্ক কাজ করতেছে, ঠিক আছে? এবং সেই টর্কটা কি হবে? আমরা টাউ দিয়ে যদি লিখি, এরকম ভাবে লিখতে পারি, টাউ ইজ ইকুয়ালস টু এই যেই দুইটা প্যারালাল ফোর্স তাদের মান এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই মধ্যবর্তী লম্ব দূরত্বটা আগের ক্ষেত্রে আমরা কি লিখে দিয়েছিলাম মনে আছে? আগে যখন বাহুটা সোজা ছিল তখন আমরা এখানে সরাসরি বি বসাই দিছি, কিন্তু এখন আর সরাসরি বি বসানো যাবে না, কারণ বি বলতে আসলে আমরা কোন বাহুটা বুঝি? এই যে এই বাহুটা, এতটুকু বলতে আমরা বি বুঝি, কিন্তু বি বাহুটা আসলে এখন আর লম্ব দূরত্ব না, এখন লম্ব দূরত্ব হলো এইটা, এই বাহুটা। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে এইখানে ধরে নেই যে তোমার এই যে বি, ঠিক আছে, আর এই যে এফ বি, এইখানে যে কোণটা এটা হলো থেটা, ঠিক আছে? এই কোণটাকে আমরা থেটা ধরে নেই। যদি এই কোণটাকে আমরা থেটা ধরি, আচ্ছা ভাই এটাকেই কেন থেটা ধরলেন, ওই নিচেরটাকে কেন থেটা ধরলেন না, সেটা আমরা একটু পরে ক্লিয়ার করব। এটা আমি জানি সবার মাথায় এই কোশ্চেনটা কাজ করতেছে যে এটা কেন থেটা হলো দুম করে, এটাও তো থেটা হতে পারতো। সেটা আমরা একটা সুবিধার জন্য ধরছি, সেটা আমরা একটু পরে ক্লিয়ার করতেছি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা যদি থেটা হয় আর এই বাহুটা যদি বি হয় তাহলে এটা তোমরা সবাই জানো এই বাহুটা, এই লম্ব দূরত্বটা হবে কি? বি সাইন থেটা, ঠিক আছে? নর্মাল ত্রিকোণমিতি বা উপাংশ যে কোনো ইউজ করে এটা বের করতে পারবা যে এটা বি সাইন থিটা হবে। তাহলে এখন আমরা এখানে লিখবো এফ বি সাইন থিটা, মানে হলো কি ফোর্স দুইটার মান, আর এটা হলো ফোর্স দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এফ বি সাইন থিটা এখানে আসতেছে। এখন আসলে এফ বি এর মান বসাই। এফ বি এর মান কি ছিল? আই এ বি, ঠিক আছে? তাহলে এখানে আসতেছে আই এ বি, বি সাইন থিটা।
এবং আবারও এই দুজনকে গুণ করলে আমরা আগে দেখে আসছি কি পাই, এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কি পাবো, আই, এখানে পাবো এ ক্ষেত্রফল, এই দুটার গুণফল, বি সাইন থিটা। তো আগের সাথে এটার পার্থক্য কি? আগের সাথে এটার পার্থক্য হলো আগেরটা আমরা একটা সাইন থিটা মিস করতেছিলাম, আই এ বি ছিল। তো তুমি বলতে পারো আচ্ছা আগেরটা সাইন থিটা মিস করতেছিলাম, মনে হয় ওইখানে থিটার মান 90 ডিগ্রি ছিল। হ্যাঁ, ওইখানে আসলে মনে হয় না, ওটা আসলেই 90 ডিগ্রি ছিল, কারণ সাইন 90 ডিগ্রির মান কত, 1। সাইন 90 ডিগ্রি করে দিলে আই এ বি হয়ে যাবে। এখন দেখো তাহলে থিটাটা কি, থিটাটা তোমার এই হিসাবে মনে হচ্ছে না, আচ্ছা থিটা তো এখানে মনে হচ্ছে কি, থিটা মনে হচ্ছে আসলে এই যে কোনো একটা কোণ, বাট না, থিটাটার এবার আসলে কনসেপ্টটা ক্লিয়ার করি যে এখানে আসলে থিটাটা কেন এটাই হলো, এটাকেই কেন থিটা ধরলাম। তুমি এখানে খেয়াল করো, তুমি তো জানো এখানে টর্ক একটা ভেক্টর রাশি, তো এটাকে আমি যদি এতক্ষণ মান নিয়ে কাজ করছি, তো এইটা আসলে একটু খেয়াল করলে বোঝা যায় যে এই টর্কটা আসলে এখানে দুইটা ভেক্টর রাশি ডট গুণ আকারে প্রকাশ করা যায়। কিভাবে? জিনিসটা এরকম হইতে পারে, তোমার মাথায় এটা ঘুরতেছে, হয় টাউ ইজ ইকুয়ালস টু এইটা আই ইন্টু এ ক্রস বি, অথবা আই ইন্টু বি ক্রস এ। এখন দেখো এটা কিভাবে আসতেছে, আর এ যে একটা ভেক্টর রাশি, মানে ক্ষেত্রফল যে একটা ভেক্টর রাশি, এটা আমরা আগেই দেখে আসছি, ঠিক আছে। তো এবার আমরা একটু একটা জিনিস চিন্তা করি, বি এর দিক নিয়ে তো কোনো সন্দেহ নাই, এ এর দিকটা আমরা ক্লিয়ার করি, এ এর দিক কোন দিকে। তো আমরা যখন ক্ষেত্রফল ভেক্টর রাশি এটা পড়াইছিলাম একদম শুরুর দিকে ম্যাগনেটিজমের, তখন আমরা যেটা বলতেছিলাম যে এইটার দিক হবে তলের লম্ব বরাবর। এখন চিন্তা করে দেখো, তুমি যদি এই তলটা চিন্তা করো, এই তলের লম্ব কিন্তু দুইটা হইতে পারে। এই তলটার লম্ব কয়টা হতে পারে? দুইটা, একটা হলো এই দিকে, একটা হলো এই দিকে, ঠিক আছে, একটা বোর্ডের ভিতরের দিকে, একটা তোমাদের দিকে, কোনটা নেব? তো এইখানে কনভেনশন যেটা, সেটা হলো গিয়ে এটা আসলে আমরা ম্যাগনেটিজমের আরো যখন ডিপে যাব তখন আসলে বুঝবো কেন এই কনভেনশনটা সেট হয়েছে। সেটা হলো গিয়ে তড়িৎ প্রবাহের সাথে ডানহাতি স্ক্রু নিয়মে ধরতে হবে। যে এখানে যদি দেখো যে আইটা আসলে এভাবে ঘুরতেছে, এটার সাথে ডানহাতি স্ক্রু নিয়মে ঘুরাইলে তোমার এই যে বৃদ্ধাঙ্গুল বা থাম যেটা, সেটা হলো এই দিকে হয়, তার মানে এর দিক হলো এই দিক বরাবর। আচ্ছা যদি এইভাবে ঘুরতো তড়িৎ প্রবাহ, তাহলে ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী এর দিক হইতো এই বরাবর। তা আমাদের এই কেসে কোন ভাবে ঘুরতেছে? আমাদের এই কেসে এইভাবে ঘুরতেছে, তার মানে তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে হবে? এরকম বাঁকা না, তড়িৎ প্রবাহের দিকটা হবে এই বরাবর। এই দেখো এখানে হলো এইটা সেই এ, ঠিক আছে, এই ক্ষেত্রফল হলো গিয়ে এই দিকে আছে। আচ্ছা আর এই বিটা দেখো, বিটা হলো কোন দিকে ছিল? সামনের দিকে। তাহলে এই হলো আমার এর দিক, আর এই হলো বি এর দিক। এ আর বি এর মধ্যবর্তী একটা কোণ এখানে সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু আগের কেজের ছবি মনে করে দেখো, আগের কেজে এই কোণটা 90 ডিগ্রি ছিল, যদি আগের ছবিটা চিন্তা করে দেখো, কিন্তু এখন আর 90 ডিগ্রি নাই, এখন 90 ও 0-র মাঝখানে একটা কোণ আছে। আমরা ধরে নিলাম এই কোণটা হলো থেটা। এবার মজার ব্যাপার দেখো, ওই যে থেটাটা ছিল আর এই যে থেটা, এই দুজন কিন্তু সমান, ঠিক না? কারণ তুমি একটু জিওমেট্রি খেয়াল করলেই, মানে হলো একান্তর কোণ, ঠিক আছে, এগুলো একটু দেখলেই দেখবা যে এই কোণটার মান যা, এইটার মানও তা। ও আর এখানে একটা, এটা তো মাথায় আছে, এইটা তো 90 ডিগ্রি, এটা নিয়ে তো কারো সন্দেহ নেই। তাহলে এবার বুঝতে পারছো ওইটাকেই কেন হঠাৎ করে থেটা ধরলাম, কেন নিচেরটাকে থেটা ধরলাম না? এই জন্যই আমরা ওইটাকে হলো থেটা ধরছিলাম। তাহলে এখানে থেটা আসলে কি? থেটা আসলে হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখানে থেটার পরিচয় যেটা, সেটা জানা গেলাম যে এই থেটাটা হলো আসলে এ আর বি ভেক্টর, যেটা এদের মধ্যবর্তী কোণ। এবার আসো কোশ্চেন, এইটা অ্যান্সার টর্ক না এইটা অ্যান্সার? কোনটা টর্ক হবে? মানে এ ক্রস বি করলে টর্ক পাবো, না বি ক্রস এ করলে এই টর্কটা পাবো? সেটা খুব সহজে বোঝা যায়। আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি, এই জিনিসটা কিভাবে ঘুরতেছে? এরকম ভাবে ঘুরতেছে, ঠিক না? মানে এরকম ভাবে ঘুরতেছে। তো টর্কের দিক নরমালি আমরা কিভাবে বের করি? একটা বৃত্তাকার গতির ক্ষেত্রে ডান হাতি স্ক্রু নিয়মে, ঠিক না? যে একটা জিনিস যদি এইভাবে ঘুরে, তাহলে টর্ক কি হবে? উপরের দিকে। আর যদি এইভাবে ঘুরে, মানে উল্টা দিকে ঘুরে এরকম ভাবে, তাহলে টর্ক হবে কোন দিকে? নিচের দিকে। যেমন ফ্যান কিভাবে ঘুরে, ফ্যান এইভাবে ঘুরে না, তাহলে টর্ক কোন দিকে? নিচের দিকে। ফ্যান যদি এইভাবে ঘুরতো, তাহলে টর্ক হলো উপরের দিকে। এটা আমরা ফার্স্ট ইয়ারের বৃত্তাকার গতিতে পড়ে আসছি। এখন আসো আমার এই কুণ্ডলীটা কিভাবে ঘুরতেছে? আমার এই কুণ্ডলীটা ঘুরতেছে এই দিকে, এইভাবে, ঠিক না? এরকম ভাবে ঘুরতেছে না? এই যে ফার্স্টে এরকম ছিল, তারপর এরকম হয়েছে, তাহলে এটার টর্কের দিক কোন দিকে হবে? নিচের দিকে। দ্যাট মিনস এই ছবিতে যে টাউ বা টর্ক, এটার দিক আমরা দিতে পারি সেটা হলো নিচের দিকে। এই টর্কটার দিক হলো নিচের দিকে কাজ করতেছে। এবার আমরা দেখব এই দুজনের কোন ক্রস প্রোডাক্টটা করলে টর্কের দিকটা নিচের দিকে আসে। আচ্ছা ফার্স্ট আমরা নিচেরটা নিয়ে কাজ করি, এই যে বি ক্রস এ। তো দেখো তোমার বি কোন দিকে ছিল? মনে করে দেখো, বি ছিল সোজা বরাবর সামনের দিকে, এই যে ছবিতে সোজা বরাবর সামনের দিকে। আর এ কোন দিকে ছিল? এই যে তড়িৎ প্রবাহ এইভাবে করতেছে না, এ ছিল এইদিকে। তাহলে এ এদিকে, বি এদিকে। তাহলে বি ক্রস এ করো, বি থেকে এর দিকে হাত ঘোরাও, বি থেকে এর দিকে হাত ঘোরাও,
টর্ক কোন দিকে আসতেছে? উপরের দিকে, বাট আমাদের টর্কটা কোন দিকে? নিচের দিকে, মিলতেছে না, সো এটা বাদ। তার মানে বুঝাই যাচ্ছে উপরেরটা অবভিয়াসলি অ্যান্সার হবে, কিন্তু তাও আমরা একবার চেক করে দেখি। আচ্ছা চেক করি আবার। বি কোন দিকে? সামনের দিকে। আর এ যেটা, এ হলো এদিকে, তাহলে এ ক্রস বি করো, ছোট কোণে ঘোরাবা। তাহলে এ থেকে বি এর দিকে যদি হাত ঘোরাও, এই যে এইভাবে ছোট কোণে, টকটা কোন দিকে পাচ্ছি? নিচের দিকে। হ্যাঁ, এবং আসলে আমার টকটা নিচের দিকে, সো দ্যাটস ওনলি দ্য অ্যান্সার। তার মানে কি দাঁড়াচ্ছে টোটাল জিনিসটা? টর্কের সমীকরণ টাউ ইজ ইকুয়ালস টু আই এ ক্রস বি, এটাই। সো এটাই হলো গিয়ে আমার টোটাল টর্কের সমীকরণ। এখন একটা মজার জিনিস দেখো, আমরা এখানে লুপটা কি ধরনের ধরছিলাম? লুপটা ধরছিলাম আমরা একটা আয়তকার। মজার জিনিস হলো, এটা যদি আয়তকার না হয়ে একটা বৃত্ত হইতো, তাহলেও একই সমীকরণ খাটতো। বৃত্ত না হয়ে একটা উপবৃত্ত হইতো, তাও একই সমীকরণ খাটতো। খালি পার্থক্য কি হইতো? এই ক্ষেত্রফলের মানটা হয়তো বা চেঞ্জ হয়ে যেত। তার মানে পরীক্ষায় বা কোনো জায়গায় যদি কখনো এরকম ফেস করো যেটা একটা বৃত্ত আছে, তখন ভয় পাওয়ার কোনো কিছু নাই, সব একই রকম থাকবে। যেমন বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল লেখার সময় তুমি কি দিবা? পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। সো সব জিনিসই আগের মতোই থাকবে। তার মানে টোটাল আমরা এই জিনিসে কি দেখলাম, যে তুমি যদি এইটাকে, যে এরকম একটা টর্ক যদি একটা চৌম্বক ক্ষেত্রে রাখো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে, যদি এরকম একটা কুণ্ডলী একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখো, তাহলে সেটা একটা টর্ক অনুভব করবে। এবং টর্কের সমীকরণটা হলো এইটা, এবং এটার মান দিয়ে লিখলে, এই যে যদি আমরা মান লিখি, মান লিখলে এটা পাওয়া যায় আই এ বি সাইন থিটা, এবং থিটাটা তো এখন ক্লিয়ার, থিটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ।